কিরে স্বপন, তুই এটা কি করলি? তুই কি জানিস তুই আমাদের মান সম্মানটা একেবারে মাটিতে মিশিয়ে দিলি? বাবা, আমি যা করেছি ঠিকই করেছি। এটা ছিল তোমার পছন্দের মেয়ে, আমার নয়। যখন আমি টিনাকে দেখতে গিয়েছিলাম তখনই আমার নন্দিনীকে পছন্দ হয়ে গেছিল, কিন্তু তোমার জন্য এই নন্দিনীকে ছেড়ে টিয়াকে বিয়ে করতে হয়েছিল। তাই আজ আর আমি নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। স্বপন, তুমি এটা কি করলে? তুমি আমার বোনের মাথায় এরকম ভাবে সিঁদুর পরিয়ে দিলে। দেখো, আজকে হোলির দিনে তুমি এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসলে। চারিদিকে সবাই তোমার দিকে তাকিয়ে আছে। তুমি চুপ করো একদম, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আর তাছাড়া তোমার ওই মুখ নিয়ে আমার সামনে আর আসবে না। কি করতে হয় আর কি করতে হয় না এটা আমি খুব ভালো করেই জানি, তাই আমাকে জ্ঞান দিতে আসবে না। চলো, মা আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে স্বপন হোলির দিনে তার শালী নন্দিনীর মাথায় সিঁদুর পরিয়ে দেয়, আর সেই কারণেই স্বপনের বাবা হরিপদ বাবু এবং স্ত্রী টিনা স্বপনকে কথা শোনাতে থাকে। আসলে স্বপন নন্দিনীকেই পছন্দ করেছিল, কিন্তু সে বাবার জন্য বাধ্য হয়ে টিনাকে বিয়ে করে। স্বপনের মা শ্রাবণী দেবী স্বপনের সঙ্গে নন্দিনীর বিয়ে দিতেই চেয়েছিল, কিন্তু হরিপদ বাবু টিনার সঙ্গে তার ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে। এমন পরিস্থিতিতে স্বপন আর কোনো কথা বলতে পারে না। এভাবেই স্বপনকে বাধ্য হয়ে টিনার সঙ্গে বিয়ে করতে হয়। দেখতে দেখতে হোলি উৎসব কাছাকাছি চলে আসে, আর টিনা তার ছোট বোন নন্দিনীকে ফোন করে বাড়িতে আসার জন্য বলে। হ্যালো নন্দিনী, শোন না, কালকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসবে। আর আমাদের বাড়ির সামনে তো জানিস রাস্তার উপর সকলেই রং খেলে। তুই আমাদের বাড়িতে চলে আয়। এই বছরই আমার শ্বশুর বাড়িতে প্রথম হোলি। তুইও আমার বাড়িতে থাকবি আর আমরা একসঙ্গে রং খেলবো। ঠিক আছে দিদি, তাহলে আমি আজকেই তোর কাছে চলে যাচ্ছি। কালকে তো হোলি, আমি আজকে রাত্রিবেলা চলে গেলে কালকে সকালবেলা থেকেই হোলি খেলতে পারবো, আর ওখানকার পুরো আয়োজনটাও দেখতে পারবো। হ্যাঁ ঠিক বলেছিস, তুই মাকে বলে আমার কাছে চলে আয়। আর হ্যাঁ, তুই যদি বলিস তাহলে আমি তো জামাইবাবুকে একটু এগিয়ে যেতে বলবো। হ্যাঁ তাহলে তো খুব ভালোই হবে। জামাইবাবুকে বল রাস্তাতে দাঁড়াতে, মানে আমি যেখানে টোটো থেকে নামবো সেখানে যেন জামাইবাবু দাঁড়িয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে সাবধানে আসিস। আমি তো জামাইবাবুকে এক্ষুনি বলে দিচ্ছি। এই বলে টিনা ফোন রেখে দেয়। আসলে টিনার মনে কোনো পাপ ছিল না, সে খুবই সরল সিধাসাধা ছিল। অন্যদিকে নন্দিনী ছোট হওয়া সত্ত্বেও সে তার দিদির উপর প্রচুর হিংসা করত। সে ভাবত যে তার দিদি তার কাছ থেকে স্বপনকে কেড়ে নিয়েছে। এই কারণে নন্দিনী সবসময় তার দিদির উপর রেগে থাকত। সেদিন বিকেলবেলা নন্দিনী তার দিদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে নন্দিনী তার দিদিকে ফোন করে জানিয়ে দেয়, স্বপন বলছে একটা কাজ ছিল। আসলে আমার বোনকে আমি আসতে বলেছিলাম, আজকে রাত্রিবেলাও আমাদের বাড়িতেই থাকবে। কালকে আমাদের সবার সঙ্গেও রং খেলবে, তাই ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তুমি কি ওকে একটু আনতে যেতে পারবে? তাহলে তো ভালোই হবে, আমার কাজটাও সুবিধা হয়ে যাবে, আর কেউ আমাকে নন্দিনীর থেকে আলাদা করতে পারবে না। এই হোলির দিনেই সকলের সামনে এমন একটা কাজ ঘটিয়ে বসবো যেটা থেকে সকলেই চমকে উঠবে। আর টিনা, আজ তোমার জন্যই আমি তোমার বোনটাকে পেলাম না, কিন্তু হ্যাঁ, এবার আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। কি হলো স্বপন, তুমি মনে মনে কি ভাবছো? আচ্ছা, তুমি কি যেতে পারবে না তাহলে? কই, আমি কি একবার বললাম আমি যেতে পারবো না? আমি এখনই যাচ্ছি নন্দিনীকে আনতে, আর আমি যেতে পারবো না এটা আবার হয় নাকি? নন্দিনী আমার একমাত্র শালী বলে কথা। এই বলে স্বপন নন্দিনীকে আনতে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ে। স্বপনকে এমন খুশি হতে দেখে টিনাও খুবই খুশি হয়। টিনা ভাবে যে স্বপন হয়তো নন্দিনী আসার খুশিতে এত খুশি। টিনা এসবই চিন্তা ভাবনা করতে করতে নিজের কাজে লেগে পড়ে। টিনার গায়ের রং একটু কালো হওয়ার জন্য তার শাশুড়ি মা তাকে সবসময় কথা শোনায়, কিন্তু টিনা কখনোই কোনো কথাতে রাগ করে না। সে চুপচাপ মাথা পেতে সমস্ত কিছু সহ্য করে। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। সেদিন রাত্রিবেলা নন্দিনীকে দেখে টিনা খুবই খুশি হয়, আর তার সাথে স্বপনের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। পরের দিন সকালবেলা নন্দিনী একটা সাদা শর্ট ড্রেস পরে সকলের সামনে চলে আসে। অন্যদিকে টিনা সাদা শাড়ি পরে সমস্ত আয়োজন করতে থাকে। নন্দিনীকে শর্ট ড্রেস পরে আসতে দেখে টিনা বলে, নন্দিনী, তুই তো জানিস এটা আমার শ্বশুর বাড়ি। তুই এখানে অন্তত একটু বড় জামা পরে আসতে পারতিস। এরকম ছোট জামা পরেছিস, আমার শাশুড়ি মা আছে, শ্বশুর মশাই আছে, ওনারা হয়তো খারাপ ভাবতে পারেন। দিদি, তুই এসব কি মূর্খর মতো কথা বলছিস বলতো? আর এসব জামা কাপড় তো এখন ফ্যাশন। আর তাছাড়া হোলির দিনে আমি বড় জামা পরতে যাব কেন? আমি বাড়ি থেকে শুধু এই জামাটাই এনেছি। দেখ আমাকে কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ঠিকই তো নন্দিনী, তোমাকে এই শর্টসটা পরে অনেক সুন্দর দেখাচ্ছে। তুমি ছাড়ো তো তোমার দিদির কথা, চলো দেরি হয়ে যাচ্ছে, আমরা দুজনে হোলি খেলতে লেগে পড়ি। এই বলে স্বপন তার একমাত্র শালী নন্দিনীর সঙ্গে হোলি খেলতে শুরু করে। নন্দিনী এবং স্বপন দুজনে মিলে খুবই রং মাখামাখি করতে থাকে।
এটা দেখে টিনাও খুবই খুশি হয়, কারণ টিনা তাদের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য দেখতে পায় না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে এক জায়গায় জড়ো হয়, তখনই স্বপন নন্দিনীর মাথায় রং দিয়ে সিঁদুর পরিয়ে দেয়। এবার আর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি ঠিক যেটা চেয়েছিলাম সেটাই পেরেছি। এবার আর আমাদের বাড়িতে তোমার দিদির কোনো প্রয়োজন নেই। এবার থেকে আমাদের বাড়িতে থাকবে তুমি। খোকা, তুই কি আজে বাজে কথা বলছিস? আর তুই একই কাণ্ড ঘটিয়ে বসলি। স্বপনের এই কাণ্ড কারখানা থেকে সকলেই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই বুঝতে পারে না যে স্বপন এরকম কেন করেছে। স্বপন নন্দিনীকে নিয়ে বাড়িতে চলে আসে। দরজার সামনে এসে দাঁড়াতেই স্বপন দেখে যে তার মা অন্বেষা দেবী হাতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেছো নন্দিনী, আমি তোমাকে বললাম না মা আমাদের জন্য অপেক্ষা করছে। দেখো, মা তো বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমাকে বরণ করে তোলার জন্য। মা, আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি করো। অন্বেষা দেবী ছেলে এবং নতুন বৌমাকে বরণ করে বাড়ির ভেতরে তোলে। আসলে অন্বেষা দেবী অনেকদিন ধরে এটাই চাইছিল। আজকে তার মনের আশা পূরণ হয়েছে। মা, আপনার ছেলে এরকম একটা কাজ করলো আর আপনি মেনে নিলেন? আপনি একবারের জন্য আপনার খোকাকে কিছু বলতে পারলেন না? আমি জানতাম আপনি আমাকে দেখতে পারেন না, কিন্তু আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন এটা তো আমি সত্যিই ভাবতে পারছি না। তুমি কিছু ভাবতে পারো আর নাই পারো, তাতে আমার কিছু যায় আসে না। তোমার মতো এরকম খারাপ দেখতে মেয়েকে আমি আমার বাড়ির বৌমা করে এনেছি, এটাই তোমার জন্য অনেক। কিন্তু এখন আর আমি তোমাকে বাড়ির বৌমা করে রাখতে পারবো না। যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর যদি এই বাড়িতে তোমাকে থাকতেই হয় তাহলে কিন্তু সব কাজ তোমাকেই করতে হবে। এই বাড়ির কাজের মেয়ে হয়ে থাকতে হবে তোমাকে। নন্দিনী, তুই আমার বোন হয়ে এরকম একটা কাজ কিভাবে করতে পারলি? দেখছিস তো আজকে তোর কারণে আমি যেই বাড়ির বৌমা, সেই বাড়িতেই আমাকে কাজের মেয়ে হয়ে থাকার কথা বলা হচ্ছে। এতে আমার কি করার আছে? স্বপন আমাকে দেখে পছন্দ করেছিল, তোকে নয়। তুই তো আমার কাছ থেকে স্বপনকে কেড়ে নিয়েছিলিস, তাই এখন থেকে আমি এই বাড়ির বৌমা আর তুই এই বাড়ির কাজের মেয়ে। নন্দিনীর এই কথা শুনে টিনা খুবই কষ্ট পায়, কিন্তু টিনা তখন নন্দিনীকে কিছু বলতে পারে না। সে মনে মনে খুবই ভেঙে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এদিকে টিনা বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে, সেই সাথে শাশুড়ি মায়েরও সেবা যত্ন করে। কিন্তু নন্দিনী বাড়ির কোনো কাজই করে না। সে সবসময় ঘরের মধ্যে শুয়ে থাকে, এমনকি তার খাবারটাও টিনাকে রুমে দিয়ে যেতে হয়। এমনই একদিন স্বপন যখন অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে, তখন নন্দিনী, তুমি আমাকে আলমারি থেকে তাড়াতাড়ি শার্টটা বের করে দাও তো। তোমাকে তো এই শার্টটা ইস্ত্রি করে রাখতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখনই স্নান করে আসছি, ততক্ষণে শার্টটা বের করে রাখো। স্বপন, তুমি কি এসব কাজ করার জন্য আমাকে বিয়ে করেছিলে? তুমি তো বলেছিলে আমাকে তোমার বাড়িতে রাজরানীর মতো করে রাখবে, তাহলে আজকে এসব কাজ কেন করাচ্ছ? তোমার বাড়িতে তো তোমার কাজের মেয়ে আছে, মানে আমার দিদি। ওকে দিয়ে এসব কাজগুলো করাও, আমাকে বলবে না কিছু। নন্দিনী, আমি তোমাকে যা বলছি সেটাই করো, আর তোমার দিদিকে যখন যেটা বলবো তখন সে সেটা করবে, কিন্তু এখন এই কাজগুলো তোমাকেই করতে হবে। না, আমি কোনোভাবেই করতে পারবো না। সে তুমি আমাকে যাই বলো না কেন, এসব কাজ করার জন্য আমি এই বাড়িতে আসিনি তো। আমি এই বাড়িতে যেমন বসে থাকি তেমনই বসে থাকবো। আর হ্যাঁ, তুমি যদি মনে করো তোমার এসব কাজ আমাকে দিয়ে করাবে, তাহলে আমি এই বাড়ি থেকে চললাম। নন্দিনী, তুমি সব কি বলছো? আমি তোমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি, আর তুমি আমার পছন্দের এরকম দাম দিচ্ছ? তোমার এই কথাটা যদি মা শোনে তাহলে তো আমাকে রাগ করবে। সে তোমার মা যা ইচ্ছে বলতে পারে, সেটাতে আমার কিছু যায় আসে না। আমি যেমন এখানে বসে আছি তেমনই বসে থাকবো। এবার যাও, তোমার যা ইচ্ছে তুমি তাই করে নাও। নন্দিনীর এই কথা শুনে স্বপন খুবই রেগে যায়, কিন্তু সেই মুহূর্তে স্বপনের খুবই দেরি হয়ে যাওয়ায় সে তাড়াতাড়ি করে টিনাকে ডাক দেয়। টিনা, টিনা, কোথায় তুমি? এদিকে এসো আমার রুমে। স্বপনের ডাক শুনে টিনা তার রুমে এসে হাজির হয়। আমার এই শার্টটা ইস্ত্রি করে দাও, আর হ্যাঁ তাড়াতাড়ি করবে, যেন আবার তাড়াতাড়ি করতে গিয়ে পুড়িয়ে দিও না। সাবধানে করো কিন্তু, আর এই শার্টটা পরে কাজে বেরোবো, তাই খুব যত্ন সহকারে করবে। ঠিক আছে স্বপন, আমি খুব ভালোভাবেই দেখাশোনা করব। তুমি তো জানো আগে তোমার সমস্ত শার্ট আমি আয়রন করে দিতাম, আর আজ পর্যন্ত তোমার শার্টে আমি একটা দাগও লাগতে দিইনি। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা না বলে কাজে লেগে পড়ো। এই বলে স্বপন স্নান করতে চলে যায়। এদিকে নন্দিনী তার রুমে বসে বসে ফোন দেখতে থাকে, আর অন্যদিকে টিনা স্বপনের শার্ট আয়রন করতে থাকে। নন্দিনী, তুইও তো স্বপনের বউ, তাহলে তুই এখানে থাকতে স্বপন আমাকে ডাকলো কেন? আর তাছাড়া তুই তো জানিস বাড়িতে কত কাজকর্ম আছে, অত কাজকর্মের মধ্যে আমাকে যদি এগুলো করতে হয়, তাহলে তুই কি শুধু নামেই বাড়ির বৌমা? তুই আমার জায়গা নিয়েছিস ঠিকই, শুধুমাত্র আমার রুমটা দখল করতে পেরেছিস, কিন্তু এই বাড়ির বৌমা হয়ে তুই দেখাতে পারিসনি। দেখ দিদি, তোর এসব কথা একদমই শুনতে চাই না আমি, আর এসব কথা নিয়ে আমাকে কোনো জ্ঞান দিতে আসবি না।
আমি তোকে খুব ভালো করে চিনি। তুই আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব কথা বলছিস, তাই না? কিন্তু তুই আমাকে চিনিস না। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমি এখানে যেমন চুপচাপ বসে আছি তেমনই বসে থাকবো। বাড়িতে থাকলে মা অনেক কাজ করতে বলে, আর এখানে সব কাজ তুই করে নিচ্ছিস। আমাকে তো কিছু করতেই হচ্ছে না। আর আমি যদি একবার বলে দিই আমি কোনো কাজ করব না, তাহলে আমাকে দিয়ে সেই কাজটা কেউ করাতেও পারবে না। তাহলে বল আমি কতটা আরামে আছি? নন্দিনীর এই কথা শুনে টিনা খুবই রেগে যায়, কিন্তু তবুও সে কোনো কথা না বলে স্বপনের শার্ট আয়রন করে রান্নাঘরে চলে যায়। এভাবেই টিনা সবসময় স্বপনের সঙ্গে সঙ্গে তার পুরো পরিবারেরই সেবা যত্ন করত। এইগুলো দেখে স্বপন আস্তে আস্তে তার ভুল বুঝতে পারে, কিন্তু স্বপন মুখে কিছু প্রকাশ করতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। একদিন রাত্রিবেলা অন্বেষা দেবীর কিছুতেই ঘুম আসে না, তাই সে রুমের বাইরে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে থাকে। তখন টিনা অন্বেষা দেবীকে দেখতে পেয়ে বলে, কি ব্যাপার মা, আপনি এত রাতে এদিক ওদিক কেন করছেন? আপনার কি ঘুম আসছে না? না গো বৌমা, আমার ঘুম আসছে না। আসলে পায়ে খুবই যন্ত্রণা হচ্ছে, সেই জন্য আমি মোটেও ঘুমাতে পারছি না। কি করব বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেক রাত হয়ে গেল, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি আপনার রুমে তেল গরম করে নিয়ে যাচ্ছি। আমি আপনার পায়ে মালিশ করে দেব, দেখবেন আপনি আরাম পাবেন। অন্বেষা দেবী এই শুনে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর টিনা তেল গরম করে তার শাশুড়ি মায়ের পায়ে মালিশ করে দিতে থাকে। মালিশ করতে করতে অন্বেষা দেবী ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অন্বেষা দেবী টিনাকে বলে, সত্যি আপনি আবার আমাকে বৌমা বলে স্বীকার করলেন মা, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু মা, স্বপন কি আমাকে আবার নিজের বলে স্বীকার করবে? টিনার মুখে এই কথা শুনে অন্বেষা দেবী স্বপনকে ভালোভাবে বোঝাতে থাকে। তখন স্বপনও নিজের ভুল বুঝতে পারে এবং টিনার কাছে সে ক্ষমা চায়। এভাবে তারা আবার টিনাকে বাড়ির বৌমা হিসেবে গ্রহণ করে, আর নন্দিনীকে তারা বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে।